প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই হাবিব ভাইকে দিয়ে। হাবিব ভাই, আজকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে ডিসেম্বর টাইমলাইন ধরেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তো এই যে ডিসেম্বর টাইমলাইনকে বিএনপি কিভাবে দেখছে, এর মধ্যে কি নির্বাচন করা সম্ভব বা অসম্ভব কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের সামনে দর্শক শ্রোতাদের সালাম, বিজ্ঞ আলোচক হাসনাত কাইয়ুমকে শুভেচ্ছা। নির্বাচন ডিসেম্বরের ভিতরে করা সম্ভব, খুবই সম্ভব করা। তার কারণ এখন তো কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হবে না, ইন্টারিম গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে। এখানে কোনো দল ভোট বিচার করতে পারবে না। আর প্রশাসন যে অবস্থায় আছে, যত রকমের এক প্রশাসন বেকায়দা পড়ে আছে, পুলিশ প্রশাসন একটু, তাছাড়া অন্যরা তো যা যেমন ছিল তেমনই তো আছে, সেখানে তাদের খুব একটা সমস্যা হয়নি। অর্থাৎ নির্বাচন করবে তো তারা। আর এমনি পুলিশ প্রশাসনের কাজ থাকে হলো নির্বাচন আইন শৃঙ্খলা দেখা। তো তখন একদম পরিপূর্ণ পুলিশ প্রশাসন ছিল, আইন শৃঙ্খলা তারা দেখে নাই। তো আর্মি ছিল, আর্মির সামনে সিল মারতেছে, বিজেপি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, আনসার, সবার সামনে সবাই মিলেই সিল মারছে, সবাই মিলে সিল মারতে সহায়তা করেছে। এই জন্য একতরফা নির্বাচন যখন করলো 2024 সালে, তখন তো আর্মি ছিল মাঠে, নিষেধ করেছে যে দলীয় নির্বাচন হচ্ছে কেন। অতএব এখন যে প্রশাসনই আছে, এই প্রশাসনই সুন্দরভাবে নির্বাচনটা অনুষ্ঠিত করতে পারবে। কারণ এখানে কেউ কাউকে জোর করে সিল মারতে যাবে না, কারোর পোস্টার করে ছিঁড়তে যাবে না, কারোর অফিসকে ভাঙতে যাবে না। আর এখানে যদি এই ধরনের কিছু করে, নির্বাচন কমিশন কিছু সংস্কার যদি করে, যদি কোনো প্রার্থীর মিছিলে হামলা করে, তার পোস্টার ছেড়ে তার অফিস জ্বালিয়ে দেয় বা প্রতিবন্ধক সৃষ্টি করে, সুনির্দিষ্ট প্রমাণ তার প্রার্থীটা বাতিল করে দিতে হবে। এত দূর যাওয়ার কোনো দরকার নেই, একদম সোজা হয়ে চলবে। আর ভোট কেন্দ্রকে হাঙ্গামা করে বলে দিতে হবে আগে থেকে, যে হাঙ্গামা করবে, এখন নির্বাচনের মাঠে হাঙ্গামা করলো না, ভালোভাবে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের দিন হাঙ্গামা করলো, যে হাঙ্গামা করলো তার প্রার্থীটা বাতিল। আর কোনো দরকার, ভোট গণনার কোনো দরকার না। এরকম 2-3টা নির্দেশনা দিলে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, তো কোনো বাধা নেই, মানে কোনো ধরনের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। সেই জন্য আমরা মনে করি, আমরা তো বারবার বলে আসছি, যত সময় পর নির্বাচন দিবে এই সরকার, এই সরকারের জন্য ততই মঙ্গল। আর এই সরকার যদি মনে করে যে আমরা ডিসেম্বরে দেবো না, আমার মার্চে যাবো, জুনে যাবো, যদি আবার কারোর কথা মতো মনে করে আগামী বছর যাব, সরকার যতদিন যাবে ততদিন সরকার কিন্তু ইমেজ নষ্ট হবে। প্রথমত কথা, তারা সাময়িক সরকার সময়ের জন্য তারা এসেছে, তো এটা তাদের সেই লাইন থেকে তারা সরে গেল। দ্বিতীয়ত কথা হলো, দেশের ভিতরে এখন নানান ধরনের সংকট সৃষ্টি হচ্ছে, যেহেতু আইনের শাসন আছে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাটা খুবই দুর্বল। এবং আমি এটুকু স্পষ্ট করে বলি, আগেও যেমন প্রশাসনের ভিতরে দুর্নীতি ছিল, এখনও আছে। এই একটা নির্বাচন যখন হয়ে যাবে, তার এখন এর মালিক কে? বিএনপি না জামাত না বৈষম্য বিরোধী ছাত্ররা? মালিকানা দেওয়ার কোনো নির্দিষ্ট কেউ নেই, যে কারণে যে যেমন পাচ্ছে সে তেমন করতেছে। এই জন্য নির্বাচনটা হওয়া জরুরি এবং এটা সম্ভব। কারণ ভাই, ডিসেম্বর টাইমলাইন নির্বাচন কমিশনের নির্বাচন করার জন্য আপনার প্রতিক্রিয়া কি? না, এটা আমরা অনেক আগে থেকে বলে আসতেছিলাম যে আসলে সরকার যদি আন্তরিক হয় এবং সরকার যদি আসলে দক্ষতার সাথে আসলে কাজ করে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। এইবারের নির্বাচনের তো একটাই প্রিকন্ডিশন বা চাওয়াটা, মানে হাবিব ভাই যেটা বলছিলেন, এই সরকারের কাছে মানুষের 2টা চাওয়া ছিল, সরকারের কাছে একটা চাওয়া ছিল, আন্দোলনের 2টা চাওয়া ছিল। আন্দোলনের একটা চাওয়া ছিল হাসিনা সরকার, যেটা ফেসিবাদী সরকার, এটার অপসারণ, আর স্বৈরতন্ত্রের এক ধরনের নির্মূল করা, যাতে আর কেউ হাসিনা হয়ে উঠতে না পারে। এখন প্রথম অংশ তো আগে সফল হওয়ার পরেই সরকার এসছে, তার মানে সরকারের সামনে একটা কাজই ছিল যে আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটাকে নির্মূল করা, আর বাকি যা কাজ এটা রুটিন, আইনশৃঙ্খলা দেখা ইত্যাদি, তার স্পেশাল অ্যাসাইনমেন্ট একটাই। কিন্তু এখন পর্যন্ত যেটা নিয়ে তর্কটা আসলে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে সংস্কার আগে
সংস্কার পরে সংস্কার কি হবে, সংস্কার হবে না, কতদূর হবে কতদূর হবে না, এরকম। তার মানে আমার কাছে এটা মনে হয় যে সংস্কার নিয়ে যে ধরনের ঐকমত্য তৈরি করার জন্যে সরকারের দিক থেকে যতটা আন্তরিক হওয়া দরকার ছিল, সেইটা যদি আন্তরিকতা এবং যোগ্যতার সাথে তারা করতো তাহলে এটা নিয়ে আর কোনো তর্কের অবকাশই থাকতো না। কিন্তু এখন ছাত্রদের দিক থেকে পরিস্থিতিটা এমন হয়েছে যে ছাত্ররা এবং আন্দোলনকারী আরেকটা শক্তি, মানে আন্দোলনকারী দুইটা শক্তি পরস্পর প্রায় বিপরীত মুখে অবস্থান করে। ছাত্ররা যেটা চায় বিএনপির দিক থেকে বলা হয় যে না এটা করা যাবে না, বা বিএনপি যেটা চায় ছাত্রদের দিক থেকে বলা করা হয় যে এটা করা যাবে না। এই যে পারস্পরিক দূরত্ব তৈরি হয়েছে, এখনো পর্যন্ত সরকারের উচিত হবে, আমার যেটা মনে হয় ডিসেম্বরে নির্বাচন করতে চাইলে করা উচিত, এবং করতে চাইলে তার যেটা করা উচিত যে ছাত্ররা যেরকম একটা তার নিরপেক্ষতা হারায় একটা জায়গায় যেরকম একটা দলীয় অবস্থান নিচ্ছে, বা বিএনপি যেরকম একটা দলীয় স্বার্থে আসলে দেখছে, সরকার যেন কোনো একটা দলের পক্ষে অবস্থান নিচ্ছে, এটা যাতে আসলে এই অভিযোগের মধ্যে যেন সে না পড়ে। এই অভিযোগের আওতায় আসলে তার পক্ষে নির্বাচন করা আরও কঠিন হবে। তো এই অভিযোগের বাইরে যদি থাকতে পারে তাইলে এই দুই দলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এটাকে কাছাকাছি আনা, তাদের মধ্যে সমঝোতা তৈরি করা, এবং নির্বাচন এবং সংস্কার দুইটাই যাতে আসলে সম্পন্ন হতে পারে তার জন্য উদ্যোগ নেওয়া, এই কাজটা আসলে এখন সরকারের উপরে আছে। সরকার এই কাজটা করতে পারলে টাইমটা আসলে ফেব্রুয়ারি আর ডিসেম্বর পর্যন্ত আমার কাছে মনে হয় যথেষ্ট। জি হাবিব ভাই, কাইম ভাই বলছিলেন যে পারস্পরিক দূরত্ব তৈরি হয়েছে, তো বিএনপি এটাকে আসলে কিভাবে কমাবে? না, উনি যেটা বললেন ওনার মতো করে উনি বলেছেন, কিন্তু আমি বলতে চাই বিএনপি যেটা চায় সেটা গতানুগতিক একটা পদ্ধতি, এবং বিএনপি যেটা চায় যে দেশের স্বার্থে গণতন্ত্রের সাথে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা অতি দ্রুত ফিরিয়ে আনার জন্য। আর ছাত্ররা যেটা চায় সেটা তাদের স্বার্থে, বিএনপির স্বার্থে না, বিএনপি দেশের সাথে জনগণের স্বার্থে। আমাদের দাবিই ছিল একটা নির্বাচিত সরকার আসতে হবে। এই একটু আগে আমরা শুরু হওয়ার আগে যেটা বললেন, যদি গণতান্ত্রিক পদ্ধতি অব্যাহত থাকতো তাহলে এইভাবে কি পালিয়ে যেতে হতো? এত কিছু বললেন, এত উন্নয়ন হয়েছে, দৃশ্যমান কিছু উন্নয়ন হয়েছে, ইয়ে হয়েছে, দুর্নীতি হয়েছে, তারপর গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বজায় না থাকার কারণে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। ছাত্ররা যেটা চাচ্ছে এখনও তারা রেজিস্ট্রেশন তাদের হয়নি, হয়েছে রেজিস্ট্রেশন হয়নি যে দলে, সেই দল কি করে দেশের রাজনীতি ভবিষ্যৎ কি হবে, নির্বাচন ব্যবস্থা কি হবে, এটা বলা তো তাদের সুযোগ আছে বলে আমার মনে হয় না। নাগরিক বলতে পারে, নাগরিক বলতে পারে, নাগরিক বলতে পারে না, এইভাবে বলতে পারে না, দাবি করতে পারে, বলতে পারে। তাদের কথা যে স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচনের কথা মুখে আনা যাবে না, এইটা তো বলতে পারে না। তারা চাইতে পারে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে নির্বাচন কথা মুখে আনা যাবে না, এগুলো তো স্বৈরতান্ত্রিক ভাবধারার কথা। নির্বাচনের পক্ষে যারা, নির্বাচনের কথা যারা বলে তারা খুব ক্ষমতায় যেতে চায়, নির্বাচনের কথা বলে দেওয়া হলো দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, আওয়ামী লীগের দালাল, নানান উপমা তারা দিতে থাকে। এটা মোটেই সমীচীন না। ছাত্ররা আন্দোলন করেছিল, আমরাও আন্দোলন করেছিলাম, আমরা আন্দোলন করেছিলাম দীর্ঘ 9 বছর, টাকে তোলা পিষ্ট হয়েছি, মায়ের খেয়েছি, বছরের পর বছর হাসপাতালে থেকেছি, শহীদদের লাশ টানছি, ঘাড়ে করে টানছি, ছেলেমেয়েরা হাতে ধরা ছিল। আমাদের তো এই ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি না। 90-এর আন্দোলন তো আমি নিজে শুরু করেছি, নিজে শেষ করেছি, 96-এর আন্দোলন শুরু করেছি, শেষ করেছি। তা আমরা তো আন্দোলন করে মুক্তিযুদ্ধে গিয়েছি, এই তো বলি নাই যে আমাকে মন্ত্রিত্ব দিতে হবে, আমাকে নমিনেশন দিতে হবে, আমাকে এমপি বানাতে হবে। 90 সালেও তো আমরা বলতে জানি আমাদের উপদেষ্টা মানতে হবে, উপদেষ্টা আমাদের কথা মতো মানতে হবে, বিনামূল্যে নির্বাচিত হতে দিতে হবে, বলেছে আমরা এগুলো। এরা আন্দোলন করে এরা কয়দিন আন্দোলন করেছে? 36 দিন আন্দোলন করেছে। এতে একজন ছেলে এরা রিমান্ডে ইলেকট্রিক শক কি তার জানে না, থানায় গিয়ে নির্যাতন করে যে পিটায়, একজন সেই পিটা কিন্তু খায় একদিন মার খেয়েছে, টিভি অবশ্যই ধরে নিয়ে যায়। তো এইসব মার তো আমাদের নজরুল ইসলাম খান থেকে শুরু করে বড় বড় সিনিয়র নেতাদেরকে, আমার নিজের আপন ছোট ভাই, তাকে আমাকে আরেকবার তো র্যাব ধরেছিল নির্বাচনের আগে। এবার যখন আমাকে ধরতে পারেনি, আমার ছোট ভাইকে নিয়ে প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমার পরিচিত আত্মীয় স্বজনের বাড়িতে যেত, আর রাত্রে নিজে পিটাইতো আর ইলেকট্রিক শক দিত, তোর ভাই কোথায়? আমার গ্রামের বাড়ি তছনছ করেছে। এটা তো সেটুকু হয়নি, এটুকু তো বোঝেই না। আন্দোলন করতে গেলে কত কষ্ট করতে হয়। আমরা যেমন ঈদ থেকে, এই হল থেকে শুরু করে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পায়ে হেঁটে মিছিল করে আবার এখান থেকে আবার ফিরে গিয়েছি, এটা সেটুকু করে নাই। তো এখন এরা ধমক দিয়ে কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজকে। তো ছাত্ররা কথা বলে ছাত্রদের মতো করে বয়সের একটা ব্যাপার থাকে। আমার সাথে একটা অনুষ্ঠানে একদিন বললেন, একদিন নাম বলবো না, এমন বডি ল্যাঙ্গুয়েজ, আমি বললাম দেখো তোমার জন্মের আগে কিন্তু আমি জাতীয় বীর, আমরা কিন্তু হিরো ছিল 90 মুভমেন্টের। একদিন না বহুদিন আমরা মায়ের খেয়েছি হাসপাতালে। কী ভাষা তোমাদের? এটি কি তোমাদের ভাষা? তোমাদের মধ্যে মানুষ ধারণা করবে কি? আমার ক্ষমতায় এখনই যেতে হবে কেন? ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় টিকে থাকতে হবে, এরকম তো হওয়া উচিত না। এবং দেখেন তারা আমার বিভিন্ন জনকে তারা চাঁদাবাজ বলতেছে, এটা বলতেছে, তারা কি করতেছে? তারা দল গঠন করলো যেদিন, এই গাড়ি ভাড়া কে দিয়েছে বলেন? কে দিয়েছে? এই বাসকে ঠিক করে দিয়েছে। যদি এখন যে কথাটা উনি বললেন, যদি এটা ডিসিএসপি রেগুলেশন করে দিয়ে থাকে, এই জব কিন্তু তার দিতে হবে। তারা নিরপেক্ষভাবে তার দেশ পরিচালনা করবে। সবার আন্দোলনের ফসল কিন্তু তারা একটা কোনো দলকে কিন্তু এই সুযোগটা দিতে পারে না। এই কথাগুলো প্রশ্নটা আসবে সামনে। কাইম ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে আপনার তফসিল ঘোষণা করতে হবে অক্টোবরে। তো এখন মার্চ মাস চলছে, আর মাত্র আছে 6 মাস। এই 6 মাসে আপনার সংস্কার কতটুকু বাস্তবায়ন সম্ভব, বা কি ধরনের সংস্কার মানে অগ্রাধিকার ভিত্তিতে করা যেতে পারে? আপনারা আমাদের এখানে তো ধরেন এটা প্রায় সর্বজন স্বীকৃত যে ধরেন নির্বাচনের জন্যই কতগুলো সংস্কার একদম অপরিহার্য। ধরেন আজকে যেটা নির্বাচন কমিশন করেছে, এইটা ওদের কথার সাথে আসলে কাজের খুব একটা মিল দেখা যাচ্ছে না। এটা হচ্ছে একটা সমস্যা। কেমন? ধরেন নির্বাচন কমিশন আজকে নতুন করে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য একটা বিজ্ঞপ্তি দিচ্ছে। সেই বিজ্ঞপ্তিটা দিচ্ছে হাসিনার আমলে কিংবা তারও আগে যে আইনটা ছিল নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য, সে আইনে কি আছে সেখানে কমপক্ষে 3/1 জেলায় কার্যকর অফিস থাকতে হবে, 100টা উপজেলায় সদস্য থাকতে হবে এবং তাদের 200 করে সদস্যের ভোটার তালিকা ইত্যাদি সমস্ত কিছু প্রেজেন্ট করতে হবে। কোন নির্বাচনের কমিশনের কাছে? যে নির্বাচন কমিশন 20,000 মেম্বারের আপনি তালিকা দেবেন তার কাছে, যে নির্বাচন কমিশনের লোকদের বিরুদ্ধে তারাই মামলা করেছে যে এই তথ্য তারা চুরি করে বিক্রি করে দিচ্ছে। তো আমি ধরেন একটা পার্টি, আমার সমস্ত কোর পিপলের হিসাবটা তাদের কাছে জমা দেব এবং তারপরে এটার কোনো ধরনের নিরাপত্তা থাকবে না। এবং আপনি কোনো একটা নতুন রাজনৈতিক দল ধরেন বাংলাদেশে, আমরা এটা বলছি নির্বাচন কমিশনের সংস্কারের যারা বসছিলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন যেটা বলছিল যে এটাকে এই সংস্কার কমিশন এটার এক ধরনের রিল্যাক্স একটা ইয়ে দিচ্ছে। কিন্তু বাংলাদেশে আপনি যদি ভাবেন একটা দল করবে, ধরেন পাহাড়ি জনগোষ্ঠী একটা দল করবে, তার এরিয়া হচ্ছে 3টা জেলা, তার থানা হবে বড় জোর ধরেন 25টা কিংবা 30টা। তাহলে আপনি যখন এই আইনটা করেন, প্রধানত আপনি তাদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে অস্বীকার করেন, তাকে কোনো জাতীয় রাজনৈতিক দল করতে আপনি দিচ্ছেন না, তাকে তার জন্য কোনো রাজনৈতিক দল করার প্রভিশনটা আপনি টোটালি আউট করে দিচ্ছেন। দিয়ে আপনি একটা ইনক্লুসিভ বাংলাদেশের গল্প বলতেছেন, সংস্কারের বাংলাদেশের গল্প বলতেছেন। এই নির্বাচন কমিশন সংস্কারের রিপোর্ট আসার আগে আপনি তাকে আসলে এখানে অ্যাপয়েন্ট করেছেন এবং তারা পুরনো আইনে নতুন করে আসলে বিজ্ঞপ্তি দিচ্ছে। এই যে কাজগুলি, এই কাজগুলি কোনোভাবে প্রমাণ করে না যে তারা যা স্বীকার মুখে যেটা বলে কার্যত সেটা করতে চায়। কার্যত যদি তারা আন্তরিকতার সাথে আসলে সংস্কারকে বাস্তবায়ন করতে না চায়, তাহলে কোনো সংস্কারই হবে না। এবং এইগুলি নিয়ে কেবলমাত্র দেশে তারা একটা, যেটা আমি একটু আগে বললাম যে সরকারের কিংবা এই প্রতিষ্ঠানগুলির 2টা জিনিস লাগবে, তারা কাউকে ফেভার করছে এবং কাউকে ফেভার করছে না, কাউকে আটকাচ্ছে, এই জায়গা থেকে তার বাইরে থাকতে হবে। যদি এটা মনে হয় তাহলে এর পরের বিতর্কটা যেটা উঠবে যে তাদের অধীনে একটা ফেয়ার ইলেকশন আসলে সম্ভব হবে কিনা। এই সমস্ত বিতর্ক ওঠার অর্থ হচ্ছে ইলেকশন যেটা তারা পিছাইতে চায় বলে অভিযোগ করতেছে বিএনপি, সে অভিযোগগুলি আরও অনেক বেশি স্ট্রং ফুটিংয়ের উপরে দাঁড়াবে। তাহলে বিভাজন আরও অনেক বেশি স্পষ্ট হবে, এখানকার অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ঐক্যটা তৈরি হয়েছিল এবং সেই ঐক্য থেকে ন্যূনতম যে সংস্কারের চাহিদাটা তৈরি হয়েছিল, তবে নির্বাচনের জন্য সংস্কার, প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এগুলি তো ধরেন একটা নির্বাচনের জন্যই লাগবে। তো সেই জায়গাগুলি পর্যন্ত আসলে পৌঁছা যাবে না। তার মানে হচ্ছে যে এই অভ্যুত্থানকে ফ্রাস্ট্রেটেড করে দেওয়ার এক ধরনের একটা পদক্ষেপের মতো মনে হবে ভবিষ্যতে এগুলিকে। সেই জায়গাটা থেকে তাদেরকে আসলে
যদি করতে চায় সংস্কার, আপনি ধরেন একটা নির্বাচন করতে হলে তো এই সংস্কারগুলি লাগবে, আপনার পুলিশের সংস্কার লাগবে। তো হাবিব ভাই বলতেছিল পুলিশ লাগে না, পুলিশে নির্বাচন করে, প্রশাসনিক সংস্কার নির্বাচন করে, না হয়তো হাসিনার আমলের ইলেকশনের মতোই হবে। এরকম মনে হইতে পারে যে বিএনপি যাদেরকে নমিনেশন দেবে তাদের আর কাউকে লাগবে না, কারণ এবারে নির্বাচনও 18 সালের মতো লড়তে হবে, কারণ প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নাই। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার মানুষ তো বেরিয়ে আসতে হবে এবং তার ফুল প্রোটেকশন লাগবে যে বিএনপির বিরুদ্ধে। ধরেন আমি কথাটা শেষ করি, ধরেন বিএনপি হচ্ছে এবার সম্ভাব্য, ধরেন সবচাইতে এখন পর্যন্ত বা মাঠে বাস্তবতায় বিএনপির মতো অর্গানাইজড পলিটিক্যাল পার্টি তো আর কেউ নাই এখন, যার এতটা জনসমর্থন আছে। তার বিরুদ্ধে ধরেন আমি একটা ছোট দল, আমি নির্বাচন করতে চাই, তাহলে আমার তো প্রোটেকশন লাগবে যে আমার ক্যান্ডিডেটের পক্ষে আমার এজেন্টটা আসলে সেন্টারে থাকতে পারবে। এটা নিশ্চিত করবে কারা? আমার পক্ষে একটা লোক মাঠে কথা বলতে পারবে, তা সে আক্রান্ত হবে না, সে আক্রান্ত হলে বিচার পাবে, এটা নিশ্চিত করবে কারা? তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা দেখবে তাদেরকে আপনার অবশ্যই এমন একটা জায়গায় আপনাকে আনতে হবে যাতে তারা নির্বাচনটা আসলে ফেয়ার এবং একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন যাতে করতে পারে। সেই সংস্কার আপনি না করে, সেটাতে হাত না দিয়ে আপনি নির্বাচনের দিকে ঠেলে দিলে আপনি আগের 18-24-এর যে নির্বাচন যে দোষে দুষ্ট ছিল একই রকমের ঘটনা হবে এবং বাংলাদেশ তো বেরোতে পারবে না। জি বলবো কাইম ভাই বলছিলেন যে আপনার সংস্কার যদি না করে আপনার নির্বাচনের দিকে প্রশ্ন করি 2024, 2018, 2014 একেবারে চৌকস প্রশাসন ছিল, নির্বাচন হয়েছে না, সেটা যে বায়াসড ছিল। হ্যাঁ ওইটাই তো বলছি যে এখন আপনার এই পুলিশ লাগে বলছে, পুলিশ তো ছিল কোনো কাজে লেগেছে, আর্মি ছিল কোনো কাজে লেগেছে। আমার দল যখন বারবার আর্মি দেখে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নির্বাচনের মাঠে যাওয়ার জন্য বারবার সরকার দাবি করলো, আমি কিন্তু দ্বিমত পোষণ করেছিলাম। কারণ এই দেশে যখনই কোনো দলীয় প্রশাসনের নির্বাচন হয়েছে আর্মি কোনোদিনও সঠিক কাজটা করেনি। 86-এ সিল মেরেছে তাকে দেখেছে, 88-এ সিল মেরেছে তাকে দেখেছে, 2008 সালে মইনু আহমদ, সব আর্মি না, মইনু আহমদ ফখরুদ্দিন যে সরকার ছিল সেই সরকার এখন ভোটের কারচুপি করেছে না এখন। এবং তারপর 2014 সালে আর্মি একতরফা নির্বাচন, কোটি কোটি শত শত কোটি টাকা খরচ করে খামাখা 153 বিনা প্রতিদ্বন্দ্বিতা আর্মি ঘুরে বেড়েছে। 2018 রাতের বেলা ভোট হয়েছে, প্রতিকার আমরা পাইনি, আমি তো ক্যান্ডিডেট ছিলাম। 2024 দলবিহীন নির্বাচন করলো। চৌকস প্রশাসন থেকে হলোটা কি, লাভটা হচ্ছে কিছু? ওই চৌকস প্রশাসন দলীয় সরকারের পক্ষে সিল মারতে সহায়তা করেছে, বিরোধী দলকে মাঠ থেকে বিতাড়িত করার তারা ব্যবস্থা। এখন তো দলীয় সরকার নেই, যেহেতু দলীয় সরকার নেই সেহেতু এই পুলিশ কাউকে বিতাড়িত করতে যাবে না, কারণ নির্দেশ ইন্টারভিউ কোম্পানির কথা শুনবে। এখানে ওই জায়গায় বলি, এখানে আমি বলছি ওই জন্য যা আছে এই আপনি কত দিনে এই প্রশাসনকে আপনি নির্বাচনের আগে, ডিসেম্বরে যদি নির্বাচন হয় তার আগে সংস্কারের কোনো প্রয়োজনীয়তা সংস্কার বললাম যে সংস্কারের কথা এগুলি করুক। কি এই যে বললাম যে যদি কেউ কার পোস্টার ছেড়ে সুনির্দিষ্ট যদি পাওয়া যায়, পোস্টার ছেড়ে অফিস পুড়ে যায়, একটা প্রশ্ন তুলো যে পুরনো আইনে নতুন কমিশন সেইটা ব্যবহার হতে পারে, সেই আইন পরিবর্তন করতে পারে, সেই আইন পরিবর্তন করতে পারে, নতুন করে বিভিন্ন দিতে পারে, বিজ্ঞপ্তি দিতে পারে। এখন কথা হলো যে 2 আর 2 কত 4, আমি যতই বৈজ্ঞানিক খেলায় খেলে 2 আর 2 5 কোনোদিনও বানাতে পারবো না, 2 আর 2 3ও বানাতে পারবো না, 2 আর 2 4ই হবে। এখন কিছু কিছু জিনিসগুলি আছে ওইগুলি পরিবর্তন না। এখন যদি আপনি নির্বাচন কমিশন তো বলে নাই কোনো সময় যে রাতের বেলা ভোট হয়ে যায়, বলছে কোনদিন যে ভোট 100% ভোট হবে, কেউ কিন্তু বলেছে? এত চৌকস, এত বড় বুদ্ধিমান, এত কিছু প্রশ্ন ছিল। একজন প্রিজাইডিং অফিসার 100% ভোট যখন সিগনেচার করছে তার হাত কিন্তু কাঁপেনি। একজন রিটার্নিং অফিসার জিজ্ঞাসা করা, এই প্রিজাইডিং অফিসার সাহেব আপনার ওখানে 100% ভোট কাস্ট মরা মানুষ ভোট দিল কী করে, বিদেশ থেকে আমার ভোট দিল কী, জবাব দেন। জবাব তারা চায় না, চৌকস প্রশ্ন ছিল। প্রধান নির্বাচন প্রশ্ন করেছিলাম যে আপনার বাংলাদেশে আমি তো 2-3বার নির্বাচন করলাম, একজন রিটার্নিং অফিসকে জিজ্ঞাসা করেছে আপনি, সে তার প্রিজাইডিং অফিস জিজ্ঞাসা করেছে কিনা যে ভোট রাতের বেলা হলো কেন, 100% হলো কেন, শূন্য ভোট বিএনপি পায় কী করে? এই যে অবস্থায় চৌকস ছিল। এখন কথা হলো এই দেশে 86-এর নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 48 ঘন্টা পৃথিবীর ইতিহাসের তুলনায় 48 ঘন্টা রেজাল্ট বন্ধ করে আওয়ামী লীগকে হারিয়ে দিয়ে সেইটা আসনতে জয়লাভ করলাম। সব চৌকস আর্মি ছিল, সব ছিল। 1988 সালে
কোনো রাজনৈতিক দল আমরা নির্বাচন করতে যায়নি, না বিএনপি না জামাত, জাতীয় পার্টি একা ইলেকশন করেছে। চৌকুর প্রশাসন কী করেছে গেল, এই প্রশাসনই থাকলো। 91 সালে যখন নির্বাচন হলো মানুষ লাইন দিয়ে ভোট দিয়েছে, কারোর পোস্টার কেউ ছেড়ে নেই। হ্যাঁ, একটা গোষ্ঠীর একটা ছিল যে বিএনপি ক্ষমতা আসুক, সেই চাওয়া ছিল, কিন্তু মাঠের দৃশ্যমান কোনো ধরনের কোনো ঘটনা হয়নি। না হয়েছে না হয়েছে 2001, না হয়েছে 96, না হয়েছে 2091, না হয়েছে এমনকি 2008। যদিও ওই ভোটটার ব্যাপারে আমার সন্দেহ আছে। 86% ভোট যেহেতু কাস্ট হয় নাই, কিছু ভোট আওয়ামী লীগের যে জানতো নৌকা মার্কা সিল মারা হচ্ছে, যেটা আওয়ামী লীগ ক্যান্ডিডেট হয়তো জান না। কারণ এই জন্য সত্য যে আমরা নির্বাচন ব্যবস্থা যখন থেকে শুরু হয়েছে 8টা থেকে 4টা পর্যন্ত অবিরাম ভোট হয়। ভোট হওয়ার পরে একটা রুমে ব্যালট বাক্স করে নিয়ে আসে, প্রত্যেকটা দল এজেন্ট থাকে, তাদের সামনে কোন রুমে কত ব্যালট মানে ভোট পড়েছে হিসাব করে ব্যালটগুলো বাক্স নিয়ে আসা হয়। 2008-এ সমস্ত এজেন্টকে বের করে দিয়েছিল আধা ঘন্টার জন্য। ওই আধা ঘন্টার সময়ের মধ্যে মঈনুল ফখরুল আহমেদের সরকার ওই অপকর্মটা করেছে, শুধুমাত্র নৌকা মার্কা সিল মেরে রেখেছিল বলে আমার কাছে আমার বিশ্বাস করতে ইচ্ছা হয় ওই বের করে দেওয়ার পরিপ্রেক্ষিতে। সেজন্য আমি বলছি যে সংস্কার অবশ্যই আমরা চাই, সেই সংস্কার কতদিনে হবে, বিচার আমরা চাই, অবশ্যই চাই। আমরা তো সবসময় নির্যাতন, আমি তো বারে বারে জেলখানায় গেছি, বারে বারে আমরা নির্যাতিত হয়েছি, তারপরে তো বিচার চাই। এই বিচার কত দিনে করবেন, কত বছর পর করে তারপর নির্বাচন করবেন, এই প্রশ্নটা তাদেরকে বলেন যে 10 বছর লাগবে বা 5 বছর লাগবে, বা আমরা প্রতিদিন 2টা-3টা করে মামলার আমরা রায় দেবো, ইচ্ছা করলে কি এটা হবে? এই জন্য বলছি সংস্কারও আমরা চাই, নির্বাচনও আমরা চাই, আর আওয়ামী লীগের বিচারও আমরা চাই। আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে এখন সংস্কার প্রক্রিয়া যেটা সরকার শুরু করেছে, এখন যেই গতিতে চলছে, এটা আসলেই এই গতিতে আপনারা সন্তুষ্ট কিনা রাজনৈতিক দল হিসেবে? আমাদের কাছে দুইটা জিনিস মনে হয়। একটা হচ্ছে যে ধরেন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে চলতেছে এইটা হচ্ছে খুবই মানে সরকারের সাথে রাজনৈতিক দলগুলির এক ধরনের এটা অর্গানিক হচ্ছে না, মানে দূরত্ব থেকে যাচ্ছে, একটা বইপত্রের ইয়ার মতো আর কি, নোট পাঠানোর মতো। ওনারা আমাদের কাছে একটা ওপিনিয়ন পাঠাচ্ছে যে আপনি একমত হইলে হ্যাঁ বলেন, আংশিক একমত হইলে এখানে মধ্যে দেন, আর যদি আপনার আলাদা কিছু বলার থাকে এটা করেন। এটা এক ধরনের ঘটনা, এটা হইতে হবে, এই প্রসিজিওরটা আমি মনে করি ঠিক আছে। কিন্তু তার চাইতে অনেক বেশি আসলে দরকার হচ্ছে সরকারের সাথে আসলে রাজনৈতিক দলগুলির ডায়ালগ, যেখানে ধরেন আমি কেন বলছি এটা তার যেন আসলে আমি এক্সপ্লেইন করতে পারি। আর আমার কাছে যেটা মনে হয় হাবিব ভাইদের সাথে যে জায়গাটায় আমাদের এক ধরনের একটা দূরত্ব, কিংবা ছাত্রদের সাথে এবং হাবিব ভাইদের সাথে দুই অংশের সাথে যে জায়গাটায় দূরত্ব আমরা মনে করি যে বাংলাদেশের যেমন বিএনপিও তার তো একটা সংস্কারের 31 দফাই বলেন, আর এইবার তারা একটা ধরেন কমিশনের কাছেও তারা একটা রিপোর্ট দিয়ে মানে মতামত দিয়েছে, সবগুলো রাজনৈতিক দল এরকম মতামত দিয়েছে। ওইগুলি থেকে আপনি কমন মিনিমাম বের করা সম্ভব এবং কমন মিনিমামটা বাড়ানোও সম্ভব। আলোচনা হইলে বিএনপি যেটা রাজি হয় না সেটাতেও আসলে তাকে বোঝানো সম্ভব যে আসলে আপনি আরেকটু সামনে আসেন, আপনি তো 5 আগস্টের আগের জায়গায় আছেন। আমরা যেরকম বলি যে আপনার 31 দফা, তো আমি তো 31 দফার পার্টনার, তো 31 দফা তো 5 আগস্টের আগে করছিলাম, 5 আগস্টের পরে তো আসলে মানুষের আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে, তার চাওয়া বাড়ছে। এবং ছাত্রদের আমরা এটা বলতে চাই যে তুমি নতুন একদম যে করতে চাও, এই আকাঙ্ক্ষা ঠিক আছে, তোমাদের এরকম একটা আকাঙ্ক্ষা তোমার থাকতে পারে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল কতটা, যারা এখানে আসলে রাজনীতি করছে, যারা সরকার চালাইছে, তারা কি মনে করে? সবাইকে মিলে এই যে কাজটা করার দরকার সরকারের দিক থেকে, এই কাজটা হচ্ছে না। এটা হইলে ধরেন আপনি যদি বের করতে পারেন যে সংসদ এতটুকু হবে, এই রূপরেখাটা তাইলে এই নির্বাচনের সাথে আমরা যেটা বলি 70 থেকে ইলেকশন হয়েছিল আমাদের এখানে, আপনারা জানেন, যে এই নির্বাচনের পরে আসলে বসতে না দিয়ে আমাদের উপর যুদ্ধ চাপায় দেওয়া হলো। সেই নির্বাচনে 2টা কাজ ছিল একসাথে, ন্যাশনাল অ্যাসেম্বলি একই সাথে সংবিধান সভা হিসেবে বসছিল, মানে তার দায়িত্ব ছিল প্রথমত সে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে বসবে, একটা সংবিধান সে করবে। 120 দিনের মধ্যে এটা হওয়ার পরে মানে অ্যাপ্রুভ হইলে তারপরে এই সংবিধানের আলোকেই এরা সরকার হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। এইবারও এটা সম্ভব, যদি ধরেন একদম শেষ দিন পর্যন্ত সময় লাগে, তাহলে এটাই করা সম্ভব যে এই নির্বাচনটা আমরা এমনভাবে করব। আমাদের মানুষের সন্দেহ কি? আমাদের মানুষের সন্দেহ হচ্ছে যে যারা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগে যে কথাটা বলে ক্ষমতায় গিয়ে এটা করে না। সংস্কারটা ছাত্ররা বলেন, আমরা মনে করি যে বিএনপি তো বলতেছে, কিন্তু এটা যদি না করে তাহলে আমাদের গ্যারান্টি কি? আর বিএনপি যেহেতু বলতেছে তারা এটা করবে,
তারা যদি এটা ক্ষমতায় যে ধরেন নির্বাচন হলো, নির্বাচনে তারাই তো ধরেন যাদেরকে মানুষ ভোট দেবে বিএনপি তো এটাই মেনে নেবে। তো যারা নির্বাচিত হবে তারা যদি আসলে আগে সংস্কারটা করে এই সংস্কারের আলোকে যদি আসলে রাষ্ট্র পরিচালনার জন্য গভর্নমেন্ট হয়, তাহলে যারা ইলেক্টেড হলো তারাই তো ইলেক্টেড হলো। তারা একটা কেবলমাত্র এখনকার যে সংবিধান এই অনুযায়ী না চালায়, যেই সংবিধানের মধ্যে মানুষের অধিকারগুলিকে তারা আসলে যুক্ত করলেন, সেই রকমের একটা সংবিধানের আওতায় সরকার চালাবে। পরের ইলেকশনটা আমরা বুঝবো যে আর জীবন দিতে হবে না, ইলেকশনটা সিস্টেমেটিক হতে হবে। এই জায়গাগুলি নিশ্চিত করার জন্য আমার কাছে মনে হয় যে সমঝোতার কথা আমি যেটা বলি, এবং এইখানে সরকারের একটা বড় ভূমিকা নেওয়া দরকার ছিল। সরকারকে সেখানে আমরা কোনো অ্যাক্টিভ রোলে দেখি না। সরকার এখানে অনেক বেশি প্যাসিভ এবং তার বিভিন্ন ইনস্টিটিউশন অনেক বেশি গোলমেলে। সেটা মনে হয় সরকার যেটা বলে সে আরেকটা ধরেন জিনিসটাকে অনেক দূরে ঠেলে দেয়। তাতে সরকারের সদিচ্ছা নিয়ে এবং যোগ্যতা নিয়ে আসলে প্রশ্ন ওঠে। এইটুকু। হাবিব, আমরা আজকে অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে ইফতার একটা অনুষ্ঠান ছিল তাদের, সেখানে বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান বাতিল হয়ে গেছে এবং নতুন সংবিধান প্রণয়নে প্রয়োজনে আবার রাস্তায় নামা হবে। এই যে সংবিধান বাতিল হয়ে গেছে, তার এই বক্তব্য কীভাবে দেখছেন? আমি ওনার প্রশ্নের উত্তরটাকে দিয়ে আসি। সে সময় পাকিস্তান প্রাদেশিক পরিষদ একটা ছিল, কেন্দ্রীয় একটা ছিল, সংবিধান করা 4টা প্রদেশ ছিল, 5টা প্রদেশ ছিল তখন। সেটা প্রাদেশিক পরিষদ এবং জাতীয় সংসদের আলাদা ব্যাপার ছিল, কিন্তু তা না, এখন আমরা ইউনিটারি, আমরা আমাদের দেশ। এটা আমার উত্তর। আর নাহিদ ইসলাম যারা বলেছেন জুলাই অভ্যর্থনের মধ্য দিয়ে যদি ওই সংবিধান বাতিল হয়ে যায়, তাহলে এখন সরকার গঠন করেছেন কোন সংবিধানের আওতায়? এখন তো প্রধান উপদেষ্টা আছেন, উপদেষ্টা আছেন কোন সংবিধানের আওতায়? যা মুখে আসলে তা বলিতে তো হবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, নাহিদ ইসলামরা যখন আন্দোলন করেছিল, ওরা কি কোনো ভেবেছিল যে আমরা 72 সংবিধান ছড়িয়ে ফেরত দেবো, আমরা 90কে অস্বীকার করব? হ্যাঁ, তাদের চাওয়াই ছিল, তাদের দাবি ছিল বৈষম্য বিরোধী। বৈষম্য হচ্ছে তার থেকে প্রতিকার পাওয়া, তার আগে ছিল কোটা সংস্কার। এখন ঘটনা চারিদিকে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার পরিবর্তন হয়েছে। তারা তো সরকার পরিবর্তন আন্দোলন ছিল না, শেষ দিন পর্যন্ত ছিল না, আমরা তো প্রথম দিন থেকেই ছিলাম। তো এখন তারা যদি সব কিছু নিজের মনে করে, তারা মনে করে বললে তা মুখ দিয়ে কথা বলে তার তো কোনো বাধা নেই। তো এই যে আজকে সমস্যাটা সৃষ্টি করতেছে তারা, এই সমস্যা কোথায় নিয়ে যাবে? আজকে দেখেন যতদিন নির্বাচন না, সমস্যাটা কী হবে? বাংলাদেশের বড় একটা সমস্যা, বড় একটা কাজ সারা বাংলাদেশে। আমি যদি এলাকায় থাকি, তো এই যে রাস্তাঘাট হয় কী দেওয়া হয়? ইট দেওয়া হয়। বাড়িঘর বিল্ডিং সরকার কী দিয়ে? ইট দেওয়া হয়। তাহলে ইট বানাতে মাটি লাগে, খালি ইট মাটি দিয়েও হয় না, তার বালু লাগে। সরকার কোর্ট নির্দেশনা দিল 17 তারিখের মধ্যে বাংলাদেশে যত ইনভার্টার ভেঙে দাও। তাহলে আপনি বলেন যে বাংলাদেশে কোনো ডেভেলপমেন্ট হবে না? এই বলে দিল একটা যে ভাঙছে শুরু। আমার এলাকায় আজকেও ভাঙা, জরিমানা করেছে, আগেও জরিমানা করেছে, আরও করবে, এত ধরতেছে। এই সরকার তো জনগণের সরকার, সরকার আমরা আমাদের সরকার, সব দল মিলে সরকার করেছে, কিন্তু জনগণের দিকগুলো তাকে দেখে না। এই অরাজকতা সৃষ্টি করে, সারা দেশের অরাজকতা সৃষ্টি করে দিল। ধরেন সমস্ত ইট ভাড়া বন্ধ হয়ে গেল, মাটি কাটা সব বন্ধ হয়ে গেল। ডেভেলপমেন্ট ওর কী হবে? কী দিয়ে রাস্তা বানাবেন, কী দিয়ে বাড়ি বানাবেন বলেন? আপনি চিন্তা ভাবনা করে এই যে আবার একবার তেলের দাম, পেট্রোলের দাম কমালো 6 টাকা করে, অক্টেনের দাম 6 টাকা কত পয়সা, ডিজেলের দাম কমলো 1.5 টাকা। আরে ডিজেলের দাম 10 টাকা কমান, আমার কৃষক সেখানে উৎপাদন করতে ফসল দাম কম পড়বে, ট্রান্সপোর্টেশন কম পড়বে। আজকে আমার এলাকায় হাহাকার, কোন ব্যাপার জানেন? তরকারির তো দাম নাই, জিনিসপত্রের দাম বেশি, কীটনাশক এগুলোর দাম অনেক বেশি। আর একটা মহাহাকার, আমার এলাকায় লিচু চাষ হয়, প্রায় ধরেন 10-12 কোটি টাকা লিচু বিক্রি হয়, কোনো গাছে লিচু নেই। তো এই সরকার জনগণের সরকার হলে অবশ্যই এদের পাশে কিন্তু দাঁড়াতে হবে, লোন দিক, ভর্তুকি দিক দিয়ে চালাতে হবে। তো বলবে কে কার কাছে? তাই বলি যে এই সমস্ত কথাবার্তার মধ্যে যে সমস্তগুলি চাপিয়ে দিতে চায়, নামবে মাঠে, এই মাঠে নামবে, এই মাঠে কি সব লোক যাবে? আমরা বিরতি যাব, শেষ করবেন। জি প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর।
প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছি কাইম ভাইয়ের কাছে। কাইম ভাই, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এনসিপির আহ্বায়ক যেটি বলেছেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান বাতিল হয়ে গেছে, নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনে রাস্তায় নেওয়া হবে, এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। না, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটা রাজনৈতিক রেটরিক আর কি, ধরেন মানুষের সাথে কথা বলার জন্য একটা বলা। কারণ ওরা তো এখনো পর্যন্ত সরকারে আছে, এনসিপির একজন, ওরা এখন ধরেন 2 দিন আগেও সরকারে ছিল, 2 জন আছে, এখনো 2 জন আসলে সরকারে আছে। তো এই সরকার কি তাদের বাসায় অবৈধ নাকি আসলে এটা বিপ্লবী সরকার? যদি অবৈধ না হয় তাহলে তার আসলে যে থাকা এবং এতদিনের কার্যক্রম কিংবা এখনও যে তারা আসলে বন্ধুরা রয়েছে, তাদের সম্পর্কে তাদের অবস্থান কি, এই কথাগুলি আসলে বলার ভেতর দিয়ে মানে অভ্যুত্থানের সময় যে ঐক্যবদ্ধতার জায়গাটা তৈরি হয়েছিল, এই ঐক্যবদ্ধতাটা যে ভেঙে বিভাজনের দিকে যাচ্ছে দেশটা, ভবিষ্যতে এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তার জন্য তারা অভিযুক্ত হইতে পারে। এবং এই বিভাজনের রাজনীতি আমরা 72 সালে দেখেছি। 72 সালে যে 71-এর মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে ঐক্যটা তৈরি হয়েছিল, 72 সালে আওয়ামী লীগ একা এই মুক্তিযুদ্ধের সমস্ত কর্তৃত্ব কবজা করার জন্য সমস্ত জনগণকে তাদের বাইরে ফেলে দিয়ে জাতিকে আসলে বিভক্ত করেছিল, বিভাজিত করেছিল। এবং এটার পরিণতি বাংলাদেশ আজকে পর্যন্ত সে বিভাজনের জায়গা থেকে বের হতে পারে নাই। 24 এই বিভাজনের বাইরে আসার আরেকটা সুযোগ তৈরি করেছিল এবং এরা অভ্যুত্থানের সামনে এরা নেতৃত্ব হিসেবে আবির্ভূত হয় নাই। জনগণ ভালোবাসে এদেরকে নেতা হিসেবে সামনে আনছিল। এরা আন্দোলনটা তৈরি করে তারপরে এই আন্দোলনের নেতা হয় নাই। জনগণকে এরা ঐক্যবদ্ধ করে তারপরে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতা হয় নাই। জনগণ কাউকে একটা অবলম্বন করে রাজনৈতিক দলের বাইরে ছাত্রদেরকে ভালোবেসে তাদেরকে নেতা বানায়, তাদেরকে ভালোবেসে নেতাদের নেতৃত্বের জায়গায় দিছিল এবং তারা ঐক্যের প্রতীক হয়ে উঠছিল। জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যা কমিটমেন্ট ছিল, যেটা অর্জনযোগ্য ছিল, কতগুলি দাবি, কতগুলি আকাঙ্ক্ষা বাস্তবায়নযোগ্য থাকে, কতগুলি আকাঙ্ক্ষা থাকে। এটা বাস্তবায়নযোগ্য এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য গুলায় ফেলছে। গুলায় যেটা স্বৈরতন্ত্র বিরোধী লড়াই ছিল, এটাকে তারপরের দিন বিপ্লব বলছে, তারপরের দিন সংবিধান ফেলে দিতে হবে বলছে। এবং এটা আজকেও যদি বলতে থাকে 7 মাস পরে, এই রিয়েলাইজেশন একটা দল করার পরেও যদি রিয়েলাইজেশন না হয়, তাহলে আসলে জাতির সামনে বড় রকমের হতাশা এবং দুর্ভাগ্য অপেক্ষা করতেছে। বিএনপি একটা অনেক বড় দল, তাকে আপনি সংস্কারের জায়গায় আনতে পারতেছেন না, তাকে বাদ দিয়ে সংস্কার করবেন আপনি? সংবিধানের পরিবর্তন তো ভোটে জিতার মতো না। আমি একটা দল, আপনি একটা দল, আপনাকে পরাজিত করে আমি সরকার হইতে পারবো, কিন্তু আপনাকে বাদ দিয়ে তবে সরকার সংবিধান পরিবর্তন করতে পারবো না। সংবিধান পরিবর্তনের জিনিসটা হচ্ছে সমস্ত স্টেক হোল্ডারদের ওপিনিয়নকে কনসিডার করতে হয়, কখন আসলে ঐক্য ধরে রাখতে হয় এবং কখন বিভাজিত হইতে হয়। এই বিষয়ে যদি রাজনীতিবিদদের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক জ্ঞান না থাকে, তাহলে জাতির সামনে তো খুব ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। এই জাতি তরুণদের উপর আশা করতে চায়, তাদেরকে ভালোবাসে এবং তাদের কাছ থেকে রেসপন্সিবল এবং রিজনেবল আচরণ আশা করে। আমরা মনে করি এই দল মাত্র শুরু হয়েছে, তারা যেন আসলে রিজনেবল এবং রেসপন্সিবল পলিটিক্সটা বোঝে, তারা যেন বাংলাদেশের সমস্ত মানুষকে নাগরিক হিসেবে ধরে তারপরে কথা বলে। তারা নিজেদেরকে বিপ্লবী কর্তৃত্ব মনে করলে এখানে যে বিভাজন তৈরি হবে, এইটা আসলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে ফেলবে। আমি এটার জন্য আসলে আশা করব যে তারা তাদের জায়গা থেকে ছড়ে এসে বাস্তবায়ন কথাবার্তা বলবে। ভাই, কাইম ভাই বলছিলেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ধরনের ঐক্য তৈরি হয়েছিল তা বিভাজনের দিকে যাচ্ছে, আপনি কি মনে করেন? আমি তার সাথে একমত। ওই বিভেদটা তারাই সৃষ্টি। আমরা তো তাদের মাথায় করেছিলাম, মাথার উপরে গেছিলাম, আর মাথার উপরে উঠে পেরেক মারে, তারপর নামে একটা কোলে নিলাম, কোলের মধ্যে করে গোতাগুতি করে এবং প্রস্তাব করে দেয়। যদি কেউ কোনো বাচ্চা, সে বাচ্চাকে কি আপনি করে রাখতে পারবেন? পারবেন না। এদের ভাষা তো তাই। এরা কি মাঠে একবার বলেছিল যে আমরা আন্দোলন শেষ হলে আমরা ৭২ সংবিধান সরিয়ে ফেলে দেব, আমরা এই ধরনের পরিবর্তন করব, আমরা আন্দোলন শেষে অটো প্রমোশন দেওয়াবো, লেখাপড়া থেকে দূরে সরে গিয়ে যেন সবাই যেন এমপি মন্ত্রী হতে পারে, ১৭ বছরের ভোটারের দাবি করবো, ১৮ বছরের এমপি নির্বাচন দাবি করবো, এগুলো তারা বলেছিল? বলে নাই তো তারা।
আর আমার ভাই যেটা বললেন, বিএনপি কিন্তু কথা না দিয়েও 91 সালে বিএনপি যখন ক্ষমতা এসেছিল বা নির্বাচন করেছিল, বিএনপি কিন্তু একবারও তার কিন্তু নির্বাচন ম্যানিফেস্টো 5,000 টাকা কৃষিণের সুদ সহ আসল মাফ করে দেওয়ার কথা বলেনি, 10,000 টাকা কৃষিণের সুদ মাফ করার কথা বলেনি, মেয়েদের অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করার কথা বলেনি, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি পাবে, গম পাবে, চাল পাবে, এ কথা তারা বলেনি। দেশের স্বার্থে কিন্তু সেগুলো করেছিল। আর এবার বিএনপি নির্বাচনের আগে বা 22 সালে তারা 22 না 23 সালে 31 দফা দাবি না সরকারের কাছে। বিএনপি মনে করেছে আমরা নির্বাচিত হলে 31 দফা আমরা বাস্তবায়ন করব। 31 দফা 2-3টা দফা বাস্তবায়ন করলেই আপনার নির্বাচনের সব টাইট হয়ে যায়। 31 দফার ভিতরে আছে সরকার স্বৈরতান্ত্রিক হতে না পারে, সেদিন রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বলেছে বিএনপি। বিএনপি বলেছে 5 বছর পর নির্বাচন হবে, সেই নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তাহলে 5 বছর আমার অপকর্ম করার সুযোগ থাকবে না, তারা অপকর্ম করবে, নিরপেক্ষ সরকার যখন নির্বাচন হবে আমি সিল মারতে পারবো না, ভোট কাটতে পারবো না, তাই আমি জিততে পারবো না, তখন আমি সুস্থ হয়ে শুদ্ধ হয়ে আমাকে জনের পক্ষে কাজ করতে হবে। বিএনপি বলেছে ঘুষ, দুর্নীতি, অন্যায়, চোরাকারবারি এগুলির বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। প্রত্যেকটা ক্ষেত্রে তো বিএনপি তো বলে আসছে, এই কমিটমেন্টগুলি করলে যে কথাগুলো আমি ইতিপূর্বে বললাম। এখন বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার হলো কি, সবসময় একভাবে চলে না। ছেলেরা যে কথাগুলো বলতেছে, তারা দল করতেছে, খুব ভালো কথা, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ধমক দিয়ে কথা বলার তো সহ্য করা যাবে না। ধমক দিয়ে কথা বলে, আরে তারা বলছে যে আবার মাঠে নামুক, তারা মাঠে নামলে সব মানুষ তাদের পিছনে যাবে তারা। তখন তো জনগণ রিক্সা, আমি তো রিক্সায় চড়ি, আমি উবারে চড়ি, আমি টেম্পুতে চড়ি, আমি বাসে চড়ি, আমি মোটরসাইকেলে চড়ি, যাকে জিজ্ঞাসা করি ভাই বাড়ি বরিশাল, কী করে ভাই বিএনপি করতে থাকতে পারে না। হাজারো না লক্ষ জনগোষ্ঠী ঢাকা শহর রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, দারোয়ানগিরি। আমি যে বাসায় থাকি ভাড়া, সেই বাসায় যতগুলি দারোয়ান আছে প্রত্যেকটা দারোয়ান বিএনপি করে এলাকায় থাকতে পারে না। তারা মনে করেছিল যে একটা আন্দোলন অবলম্বন, ভাই যেটা বললেন, একটা অবলম্বন সামনে, আমি যদি সরকারের পতন ঘটাতে পারি, আমি এলাকায় যেতে পারি, দেশে যেতে পারি, আমার বাড়িতে ফিরে যেতে পারবো। সেই আকাঙ্ক্ষা থেকে মারা গেছে কতজন সাধারণ কর্মী, আমার রিক্সাওয়ালা, আমার ভ্যান চালক, আমার অটো চালক, আমার উবার চালক, কতজন মারা গেছে, শ্রমিক কতজন মারা গেছে। আজকে তারা যে কথাটা বলছে, আমার তো বলতে ইচ্ছা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছাত্র মারা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্বে কয়টা ছেলে মারা গেছে, মারা না। সেলিম দোলার আমার সাথে টাকের তোলা পিস হয়েছে, আমরা এরশাদের সময় ওই প্রথম আমরা ক্যাম্পাসের বাইরে মিছিল নিয়ে গেছিলাম, টাকের তোলায় সেলিম আমার বাম পাশে ধরা, আমি ডাইন পাশে সরে গেছিলাম, তাকে সর্বশেষ ডাইন পাশটা আমার সর্বশেষ বামের দিকে গেছে, তাকে তোলা করছে, আমি ওকে মিছিলে আসতেছিল সামনে, তাই শুধু কিনলাম, মারা গেছে। ডিফল্ট শাহ, জাফর, ডোনাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারা গেছে। আন্দোলন একদিন এমনি হয়েছে। এখন এদের মারা গেল না, আহত হলো না, জেলে গেল না, তাদের কোটা সরকারের পিছে পিছে এমনভাবে ঘুরেছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য। প্রধানমন্ত্রী ওর সাথে দেখা করবো না, লাস্টে উপাধ্যক্ষের কাছে দেখা করে ভুলে যায় কেন? উপাধ্যক্ষের কাছে দেখা করছে, উপাধ্যক্ষ দেখা করেনি, শেষ পর্যন্ত দুধ দেবেন ঘোলকে 7 মিটার, সেটা রাষ্ট্রপতির সাথে তারা দেখা করে একটা স্মারকলিপি দিয়ে গিয়েছিল। অবৈধ সরকার, বিনা ভোটে সরকার এবং একদলীয়ভাবে নির্বাচন সরকার, তার কাছে আমি যাবো কেন? তাকে তো আমরা ঘৃণা করবো, তার কাছে আমরা যাচ্ছি। তা পতন তার চাইনি। যখন আমরা একদম পতনের কথা বলেছিলাম, আমরা সরকার পতনের আন্দোলন আমাদের না, আমাদের পতন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন আমরা করছি। তারা আজকে দেশের মালিক সাজছে, তারা এই যে যেগুলো করে যে বৃহত্তর সৃষ্টি, যে তারা দিতে, আমরা একবারও কিন্তু শেষ করে একবারও কিন্তু আমরা এই ছাত্রদের বিরুদ্ধে আমরা কথা বলিনি। ওরা একের পর এক আমাদের কিন্তু ওই বলে এক মাথা খুঁচাচ্ছে, একবার কাতুকুতু দিচ্ছে, একবার প্রস্তাব করে দিচ্ছে, যেন বাচ্চা দেরি যেমন হয়, এই কাজগুলো তারা করছে। আমি বলি এখনো কিন্তু সমস্ত বিপদ কিন্তু কাটেনি, এখনো দেশের উপর যে বিপদ কাটে নাই, সরকারের উপর যে বিপদ কিন্তু এখনো যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটে, তাহলে আজকে যে অভাব, এই মানুষ কিন্তু রাস্তা আবার কিন্তু নামবে না তখন যার যা ফল তার তাকে ভোগ করতে। এই জন্যই বলি তারা সংযত হয়ে নিয়মতান্ত্রিকভাবে তারা নির্বাচন করুক, মাঠে আসুক, রাজনীতি করুক, আমাদের কোনো আপত্তি নেই। আপনি কি একটা সংশোধনী দিতে চাই, সেটা হচ্ছে যে অবৈধ ইটভাটা বন্ধের জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সেই মোতাবেক আমি না, এটা আমি বলছি অবৈধ ইটভাটা বন্ধের জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এ ব্যাপারে আমি একমত। আমার প্রশ্ন হলো যে শত শত ভাটা যেগুলো আছে, আপনি যদি 10টা নিবন্ধন দিয়ে থাকেন,
তাহলে 8-10টা আপনি কেন বৈধ করেন না কেন? তারা দিনের পর দিন তারা করতেছে, কেন তারা বৈধ করে? যাবার আগে সোনার লাইসেন্স দেন না, সোনা ইম্পোর্ট করার। আমি প্রতিবার বলেছি, আপনি সারা বাংলাদেশে যেখানে যায় কোটি কোটি টাকা সোনার দোকানে বসে আছে, শেষ করবেন আমরা, কোনো লাইসেন্স ছাড়া। লাইসেন্স দেন, ট্যাক্স দেন, ইটভাটাল দেন, আপনি লাইসেন্স দেন, ট্যাক্স দেন, ভ্যাট দেন। ভ্যাট নিচ্ছেন আপনি প্রতি বছর 5 লাখ টাকা ভ্যাট নিচ্ছেন, তাহলে আপনি কেমন ইট ভাটা ভাঙবেন? জি, আমি আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে একটা বিষয় না আলোচনা করলেই না, সেটা হচ্ছে যে আইন ও সালিশ কেন্দ্র এবং মানবাধিকার সংস্থাগুলি বলছে চলতি বছরের প্রথম 2 মাসে ধর্ষণের শিকার হয়েছে 96 জন, যার মধ্যে শিশুই রয়েছে আপনার 44 জন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই ধরনের ঘটনা ঘটছে, এটা আসলে কেন বাড়ছে? এখন তো 1 মিনিট এইটা হচ্ছে আপনি মবকে যখন মানে যে হাবিব ভাই যেটা বলতেছিল ইলেকশন নিয়ে আমি এটা ভাবতেছিলাম বলা, মানে সরকারের দিক থেকে 2 ধরনের কাজ করতে পারে। একটা হচ্ছে যে ধরেন আপনি ওভার অ্যাক্ট করতে পারেন, আবার ইন্টেনশনালি ইনঅ্যাকশন থাকতে পারে। আপনার যেটা করার কথা এটা আপনি করলেন না, যেটা করার না সেটা আপনি করলেন। ধরেন মব যে বাংলাদেশে তৈরি হলো, একেবারে সুনির্দিষ্ট অনেকগুলো বড় বড় ঘটনা আছে যেখানে সরকারকে বোঝা গেছে যে সে ইচ্ছাকৃতভাবে ইনএক্টিভ, সে ব্যর্থতা মানে তার দক্ষতার কারণে না, ইচ্ছাকৃতভাবে সে ইনএক্টিভ ছিল। এইটা মবকে অনেক বেশি সাহস দিচ্ছে, ধর্ষণকারীকে, আইন অমান্যকারীকে, ছিনতাইকারীকে অনেক বেশি সাহস দিচ্ছে যে তারা যা ইচ্ছা তা করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা দায়িত্বে আছে তারা কিছু করবে না, সরকার কোনো ভূমিকা নেবে না। সেই জন্যে বড় আকারের কোনো ঘটনা ঘটছে না, কিন্তু এগুলি তো ছোট ছোট সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রকম অবনতি করছে। আপনার কোনো ধরনের সিকিউরিটি নাই। ধর্ষণের তো এখন মনে হচ্ছে মহোৎসব চলছে আমাদের মেয়েরা যদি, এবং ধর্ষণের পক্ষে মনস্তত্ত্ব তৈরি করার জন্য, নারীদেরকে পথে হেনস্থা করার ফতোয়া জারি করার জন্য যারা রাস্তায় নামছে তাদেরকে পুলিশ প্রোটেকশন দিছে, তাদেরকে জামায়া ধরে তাদের গাড়িতে করে আদালতে নিয়ে গেছে, আদালত থেকে জামিন করে নিয়ে আসছে। এই যে আচরণ, যারা নারীদের প্রতি হিংসাত্মক এবং নৃশংস আচরণ করে, যারা হ্যারাস করে, তাদেরকে যখন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৃষ্ঠপোষকতা করে, আর এটা যখন দেখা যায়, তখন আপনি ধর্ষণ ঠেকাবেন কী করে? এই যে পরিস্থিতিটা তারা তৈরি করেছে, এটা হচ্ছে সরকারের ইচ্ছাকৃত ইনএক্টিভ থাকার ফল, এবং এইটার জন্য তাদেরকে ভবিষ্যতেও এর জন্য আসলে তাদের জবাবদিহি করতে হবে। বাংলাদেশে এইবার যে ধর্ষণগুলি হয়েছে, নারীদের উপর যে নির্যাতন হয়েছে, এবং নারীদের এই আন্দোলনে যে নারীরা সবচেয়ে বড় ভূমিকা রাখছে, যাদের ভূমিকার উপরে দাঁড়ায় আসলে সরকার হয়েছে, তারা নারীদের সাথে যে আচরণ করছে সেইটার ঐতিহাসিক ফল তাদেরকে আসলে ভোগ করতে হবে। বাংলাদেশে কেউ আসলে এগুলি করে পার পায় নাই, তারাও পার পাবে। 1 সেকেন্ডে একটা কথা বললেন, ওই যে বললেন না মবের কথা যেটা বললাম, আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান একটা সাইফুল সাগরের ফেরদা পিপুলে একটা কথা বলেছিল টকশোতে, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রচুর দাওয়া করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তার নিজের থানা, সে হলো আপনার কোম্পানি কমান্ডার। আমি তার ছবি প্রমাণ শুরু করলাম। আরেকটা যে লটারির মাধ্যমে যেটা ভর্তি, এটা বন্ধ করতে হবে, দেশটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।